সংবাদ মাধ্যমের যে সমস্ত প্রতিনিধিরা এসে পৌঁছেছেন তাদের ধন্যবাদ। খুবই অল্প সময়ের ডাকেই এই সাংবাদিক সম্মেলন আমাদের করতে হচ্ছে। 5টি বামপন্থী ছাত্র সংগঠন তার পক্ষ থেকে এসএফআই, এআইএসএফ, পিএসইউ, এআইএসবি, আইএসা, এই 5টি সংগঠনের পক্ষ থেকে আমরা এই সাংবাদিক সম্মেলনের ডাক দিয়েছিলাম। এখানে উপস্থিত আছে এআইএসএফের রাজ্য সভাপতি সৌমেন হালদার, আইএসআর রাজ্য সভাপতি রিতম মাঝি, পিএসইউর রাজ্যের সহসভাপতি সৌরভ গায়েন, এআইএসবির এখনও অবধি এসে পৌঁছতে পারেনি প্রতিনিধি, রাস্তায় আছে, কিন্তু আমাদের চটজলদি শুরু করে দিতে হলো খানিকটা সাংবাদিক সম্মেলনটা। মূল কথা, আমাদের রাজ্যে দীর্ঘদিন ধরে অ্যাডমিশন প্রক্রিয়া একটা অদ্ভুত জটিলতার মধ্যে আটকে আছে এবং রাজ্যের সরকারের কোনো রকম সদিচ্ছা দেখা যাচ্ছে না কলেজ প্রথম বর্ষের বা প্রথম সেমিস্টারের অ্যাডমিশন প্রক্রিয়া সেটাকে চালু করার, পুরো দমে চালু করবার। অ্যাডমিশন পোর্টাল তৈরি হলো, তাও সেই অ্যাডমিশন পোর্টালও দীর্ঘ বিলম্বের পরে, পরীক্ষা হয়ে গেছে বহুদিন, রেজাল্ট বেরিয়ে গেছে প্রায় 2 মাস হতে চলল। অ্যাডমিশন পোর্টাল চালু হলো, রেজাল্ট বেরোনোরও প্রায় 1 মাস পরে সেই পোর্টাল তার পরবর্তী সময়ে কন্টিনিউয়াস আমরা দেখতে পারলাম যে তার অ্যাপ্লিকেশনের লাস্ট ডেটের এক্সটেনশন ক্রমাগত চলতে থাকলো। এই এক্সটেনশন ছিল 25শে জুলাই পর্যন্ত, তারপরে আবার এক্সটেন্ড করবার একটা পরিকল্পনা নেওয়া হচ্ছে। অতএব একটা বড় অংশের ছাত্রছাত্রী, এর আগেও আমরা এই কথা বলেছিলাম, এমনিতেই আমাদের রাজ্যের বুকে ড্রপ আউট ক্রাইসিস এমন জায়গায় পৌঁছেছে যেখানে বড় অংশের ছেলেমেয়েরা তারা উচ্চ মাধ্যমিক পাশ করবার পরে, উচ্চ মাধ্যমিকে উত্তীর্ণ হওয়ার পরে তারপর তারা আর উচ্চ শিক্ষার দিকে তারা আগ্রহী হয়ে উঠছে না। একটা বড় অংশের ছেলেমেয়ে তারা প্রতি বছর আমরা দেখতে পাচ্ছি যে উচ্চ মাধ্যমিক পরীক্ষার পর তারা হারিয়ে যাচ্ছে, মাইগ্রেন্ট লেবার হয়ে অন্য রাজ্যে তারা কাজ করতে চলে যাচ্ছে। মেয়েদের মধ্যে বাল্যবিবাহ প্রতিনিয়ত বাড়ছে। আমাদের রাজ্য এই বাল্যবিবাহে গোটা দেশের মধ্যে একটা শীর্ষস্থানে রয়েছে। অতএব এরকম একটা পরিবেশের মধ্যে দাঁড়িয়ে যদি ক্রমাগত অ্যাডমিশন প্রক্রিয়াকে এইভাবে বিলম্বিত করা হয়, আমরা এর আগেও যা আশঙ্কা করেছিলাম সেই আশঙ্কা ক্রমশ ঘটনায় পরিণত হচ্ছে যে বড় অংশের ছেলেমেয়েরা কিন্তু এনফোর্সড মাইগ্রেশনের দ্বারা আক্রান্ত হচ্ছে, শিকার হচ্ছে। স্টেট স্পন্সার্ড মাইগ্রেশন, স্টেট স্পন্সার্ড প্রাইভেটাইজেশন ক্রমাগত চলছে। কলেজে, সরকারি কলেজের ভর্তি প্রক্রিয়া বন্ধ, অথচ বেসরকারি কলেজ যেমন খুশি সেমিস্টার ফি, যেমন খুশি অ্যাডমিশন ফি নিয়ে লক্ষ লক্ষ টাকার বিনিময়ে ভর্তি হতে বাধ্য হচ্ছে ছেলেমেয়েরা। আর যারা সেই টাকার সংস্থান করতে পারছে না তারা বাধ্য হচ্ছে অন্য রাজ্যে কাজ করতে চলে যেতে অথবা অন্য রাজ্যের প্রাইভেট ইনস্টিটিউশনে সেখানে পড়তে চলে যেতে। বাংলার ছেলেমেয়েরা তারা বাংলার মাটিতে পড়াশোনা করবার সুযোগ পাচ্ছে না, তার জন্য দায়ী সরকার। ওবিসির যে জটিলতা, ওবিসি সংক্রান্ত যে জটিলতাকে ঢাল করে, কার্যত ঢাল করে সরকার এই ধরনের একটা প্রাইভেটাইজেশনের মডেল তৈরি করবার চেষ্টা করছে। এর আগেও হাইকোর্টের পক্ষ থেকেও বলা হয়েছিল যে এই জটিলতার জন্য অ্যাডমিশন প্রক্রিয়া আটকে রাখবার কোনো রকম মানে হয় না। আজকে সুপ্রিম কোর্টও রায় দিয়েছে, সরকারের কাছে স্পেস বরং আরেকটু বেড়ে গেল সুপ্রিম কোর্টের রায়ের পরে, সরকারের কাছে সমাধান সূত্র বার করবার উপায় বরং খানিকটা বেড়ে গেল সুপ্রিম কোর্টের রায়ের পরে। তারপরেও আমরা দেখছি ক্রমাগত এই বিলম্ব চলছে এবং যার ফলে সব মিলিয়ে এমন পরিবেশ ভবিষ্যতে তৈরি হওয়ার মতন জায়গা তৈরি হচ্ছে যে সিলেবাস শেষ হবে না। কম্পিটিটিভ এক্সামগুলোতে বাংলার ছাত্রছাত্রীরা অন্যান্য রাজ্যের ছাত্রছাত্রীদের থেকে পিছিয়ে পড়বে এবং একটা পরিবেশ এমন করে তৈরি করা হবে যাতে প্রারম্ভিকভাবে একটা সমাধান সূত্র বেরোলেও পরবর্তীতে এমনটা হওয়ার আশঙ্কা থাকছে যে সংবিধানের সংরক্ষণের অধিকার প্রাপ্ত ছেলেমেয়েরা তারা তাদের সেই অধিকার থেকে বঞ্চিত হয়ে যেতে পারে। আমাদের খুব সাফ দাবি এই প্রসঙ্গে যে সংরক্ষণের অধিকারকে অক্ষুণ্ণ রেখে
কোনো একজন ছাত্রছাত্রীও যে সংরক্ষণের সাংবিধানিক অধিকার পাওয়ার যোগ্য, তার সেই অধিকারকে অক্ষুণ্ণ রেখে ইমিডিয়েট অ্যাডমিশন প্রসিডিওর শুরু করতে হবে। ক্লাসে ফিরতে চাই। উচ্চ মাধ্যমিক পাশ করবার পরে মাসের পর মাস বাড়িতে বসে আছে ছেলেমেয়েরা, একটা বড় সময় তাদের নষ্ট হচ্ছে। অতএব তারা ক্লাসে ফিরতে চায়, 1 নম্বর কথা। 2 নম্বর কথা, জয়েন্ট এন্ট্রেন্সের ক্ষেত্রেও একই জিনিস আমরা দেখলাম। লক্ষ লক্ষ ছেলে মেয়ে জয়েন্ট এন্ট্রেন্স পরীক্ষার মাধ্যমে তারা ইঞ্জিনিয়ারিং, টেকনোলজি, ফার্মেসি, আর্কিটেকচার সহ নানান কোর্সের মধ্যে তারা ভর্তি হওয়ার জায়গা তৈরি হয়। সেই জয়েন্ট এন্ট্রেন্স পরীক্ষার ক্ষেত্রেও 90 দিন পার হয়ে গেল। গতকাল 27শে জুলাই 90 দিন পার হয়েছে পরীক্ষার। এপ্রিলের 27 তারিখ জয়েন্ট এন্ট্রেন্সের পরীক্ষা হয়েছিল এই বছর, মানে ওয়েবজির পরীক্ষা হয়েছিল এই বছর। 90 দিন পার হয়ে যাওয়ার পরেও এখনও পর্যন্ত জয়েন্ট এন্ট্রেন্সের রেজাল্ট বেরোলো না। বড় অংশের ছেলেমেয়েরা তারা বাধ্য হচ্ছে জেইই মেনের র্যাঙ্কটাকে ধরে নিয়ে বাইরের রাজ্যে প্রাইভেট কলেজে ভর্তি হতো। আমাদের রাজ্যের সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজগুলো, সেই কলেজগুলোকে কার্যত ন্যাচারাল ডেথের দিকে নিয়ে যাওয়ার বন্দোবস্ত করা হচ্ছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মতো বিশ্ববিদ্যালয়, ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টি যার গোটা দেশের মধ্যে বিখ্যাত, সেই ফ্যাকাল্টিকেও কার্যত একটা ধ্বংসস্তূপে পরিণত করবার জন্য রাজ্যের সরকার এই ধরনের একটা ব্লুপ্রিন্ট তৈরি করেছে। আমি তথ্য দিয়ে বলতে পারি, জেইই মেন 2025 সালের, এই বছরের যে জেইই মেন পরীক্ষা, তার রেজাল্ট বেরিয়েছে 10 দিনের মধ্যে। 2024 সালের জেইই মেনের রেজাল্ট বেরিয়েছিল 13 দিনের মধ্যে। 2023 সালের জেইই মেন পরীক্ষার রেজাল্ট বেরিয়েছিল 17 দিনের মধ্যে। ওয়েবজির ক্ষেত্রে 2023 সালে ওয়েবজির রেজাল্ট বেরিয়েছিল 26 দিনের মধ্যে। 2024 সালের ওয়েবজির রেজাল্ট বেরিয়েছিল 39 দিনের মধ্যে। আর এই বছরে ওয়েবজির রেজাল্ট 90 দিন পার হয়ে যাওয়ার পরেও এখনও পর্যন্ত জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের পক্ষ থেকে কোনো রকম সদিচ্ছা বা কোনো রকম পজিটিভ মনোভাব, কোনো ইতিবাচক পদক্ষেপ দেখা যাচ্ছে না রেজাল্ট বার করবার প্রশ্নে। এমন একটা পরিবেশ তৈরি করা হচ্ছে যাতে গোটা রাজ্যের ছেলেমেয়েরা আমাদের রাজ্য থেকে বেরিয়ে গিয়ে অনেক বেশি টাকা দিয়ে অন্য রাজ্যে পড়াশুনো করতে বাধ্য হয়। খুলেআম প্রাইভেটাইজেশনের মডেলকে সামনে রাখবার বন্দোবস্ত, সরকারি শিক্ষাটাকে প্রাইভেট লিমিটেড শিক্ষাতে পরিণত করবার জন্য ক্রমাগত সরকার এই ধরনের এই প্রকল্পটা, এটাও একটা সরকারি প্রকল্প কার্যত, যে আমাদের রাজ্যের ছেলেমেয়েরা তারা আমাদের রাজ্যে পড়াশুনো করবার সুযোগ পাবে না। সে জেনারেল ডিগ্রি কলেজে পড়াশুনো করতে চাক, অথবা ইঞ্জিনিয়ারিং পড়তে চাক, অথবা আর্কিটেকচার পড়তে চাক, অথবা ফার্মেসি পড়তে চাক, টেকনোলজি নিয়ে পড়তে চাক, আমাদের রাজ্যের ছেলেমেয়ে আমাদের রাজ্যে পড়াশুনো করবে না। তারা হয় বাধ্য হবে মাইগ্রেন্ট হয়ে লেবারে পরিণত হতে, অথবা বাধ্য হবে মাইগ্রেন্ট স্টুডেন্টে পরিণত হতে। এই যে প্রকল্প তৈরি করা হয়েছে, এটা একটা গোটা প্রজন্মকে ধ্বংস করে দেওয়ার মতন প্রকল্প। একটা গোটা প্রজন্ম তারা লেখাপড়ার সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত হতে চলেছে। অলরেডি একটা প্রজন্মকে ধ্বংস করে দিয়েছে রাজ্যের সরকার। ক্রিমিনালাইজ করা হয়েছে ক্যাম্পাসগুলোকে, প্রতিটা ক্যাম্পাসের ভেতরে ক্রাইম সিন্ডিকেট তৈরি করা হয়েছে অবৈধ ইউনিয়নকে সামনে রেখে। সেসব নিয়ে লড়াই আন্দোলন চলছে এবং প্রতিটা বামপন্থী ছাত্র সংগঠন তারা ঐক্যবদ্ধভাবে এই লড়াই লড়ছে ক্যাম্পাসকে রক্ষা করবার জন্য। কিন্তু এখন এমন একটা বন্দোবস্ত, এমন একটা কনস্পিরেসি তৈরি করবার বন্দোবস্ত করেছে যাতে কলেজ বলে আর কিছু না থাকে, ক্যাম্পাস বলে আর কিছু না থাকে। আজকে পর্যন্ত পাওয়া রিপোর্ট অনুযায়ী গত 4-5 বছর ধরে প্রত্যেকটা স্বনামধন্য কলেজের, জেনারেল ডিগ্রি কলেজগুলোর, ইঞ্জিনিয়ারিং কলেজগুলোর, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টিরও যা তথ্য আছে, তাতে বড় অংশের সিট ফাঁকা থেকে যাচ্ছে। 30 থেকে 40% সিট ফাঁকা থাকছে। এই রকম একটা পরিবেশের মধ্যে দাঁড়িয়ে যদি ক্রমাগত এইভাবে দেরি করা হয়, যে কোনো সমস্ত ধরনের অ্যাডমিশন প্রসিডিওর যদি ক্রমাগত এইভাবে দেরি করা হয়, তাহলে আরও বড় অংশের সিট পরবর্তীতে ফাঁকা থাকবে, যে সিটগুলোকে কেন্দ্র করে টিএমসিপি নিজের মতন করে তার যে মরশুমি ব্যবসা, অ্যাডমিশন সিন্ডিকেটের ব্যবসাটাকে ফুলিয়ে ফাঁপিয়ে বাড়াবে। দুটো জিনিস, এক হলো ইমিডিয়েট অ্যাডমিশন প্রসিডিওর, সংরক্ষণের সমস্ত জটিলতা কাটিয়ে এবং সংরক্ষণের অধিকারকে অক্ষুণ্ণ রেখে
ইমিডিয়েট কলেজের অ্যাডমিশন প্রসিডিওরকে ত্বরান্বিত করতে হবে, ক্যাটালাইজ করতে হবে। 30শে জুলাই পর্যন্ত আবার এক্সটেন্ড করেছে ডেট। 25শে জুলাই অবধি এক্সটেনশন ছিল, এখন আবার পোর্টালে দেখা যাচ্ছে 30শে জুলাই অবধি ডেট এক্সটেন্ডেড। এই টালবাহানা, এই অসভ্যতা, এটা কার্যত অসভ্যতা করছে সরকার। এবং সরকার ইচ্ছে করে একটা গোটা প্রজন্মকে কলেজ থেকে দূরে রাখবার জন্য, বাংলার কলেজ ক্যাম্পাসকে ফাঁকা করে দেওয়ার জন্য এই প্রকল্প এই চক্রান্ত তৈরি করেছে। ইমিডিয়েট কলেজ অ্যাডমিশন প্রসিডিওর ত্বরান্বিত করতে হবে, ক্লাস শুরু করতে হবে, আর একই সাথে জয়েন্ট এন্ট্রেন্সের রেজাল্ট আর একদিনও নয়, ইমিডিয়েট ওয়েবজির বোর্ড, সেই বোর্ডের আধিকারিকরা তারা একটা সমাধান সূত্র দিক। তারা কোনো একটা ইতিবাচক মনোভাব নিয়ে এখনই জানাক যে কবে রেজাল্ট বেরোবে। গোটা রাজ্যের ছেলেমেয়েরা তারা বিভ্রান্তির মধ্যে রয়েছে, হতাশার মধ্যে ডুবে যাচ্ছে, চোখের সামনে কোনো স্বপ্ন, কোনো অ্যাম্বিশন তারা দেখতে পাচ্ছে না। এই রকম একটা বিভ্রান্তি থেকে রাজ্যের ছেলেমেয়েদেরকে বের করে আনার দায় এই রাজ্যের সমস্ত অংশের মানুষের। আমরা আগামীকাল 29শে জুলাই 5টি বামপন্থী ছাত্র সংগঠন, এসএফআই, এআইএসএফ, পিএসইউ, এআইএসবি, আয়সা, 5টি বামপন্থী ছাত্র সংগঠন ঐক্যবদ্ধভাবে ডাক দিয়েছি কলেজ স্কোয়ারে, কলেজ স্ট্রিটের কলেজ স্কোয়ারে বিদ্যাসাগর মূর্তির সামনে অবস্থানের। সারা দিনব্যাপী এই অবস্থান চলবে। এই লড়াইটা একটা প্রজন্মকে বাঁচানোর লড়াই। এ শুধু রাজনীতির ব্যাপার নয় কেবলমাত্র, বা 4টে 5টা 10টা 12টা রাজনৈতিক দলের এজেন্ডার ব্যাপার নয়। একটা গোটা প্রজন্মকে রক্ষা করা, রাজ্যের পড়াশোনার ব্যবস্থাটাকে রক্ষা করবার লড়াই। আমরা আহ্বান জানাচ্ছি সমস্ত অংশের শিক্ষানুরাগী মানুষজনদের কাছে, আপনারা আসুন, আমাদের সঙ্গে এই অবস্থানে যোগ দিন। আমরা আহ্বান জানাচ্ছি সমস্ত অংশের ছাত্র সংগঠন, তৃণমূল, বিজেপি বিরোধী সমস্ত ছাত্র সংগঠনের কাছে আমাদের আহ্বান, সবাই এসো, একসাথে এক হয়ে এই লড়াইটা লড়তে হবে। আমরা 5টি বামপন্থী ছাত্র সংগঠন মিলে এই ডাকটা দিলাম। আমরা চাইছি এই বৃত্তটা বড় হোক। এই লড়াইটা আসলে ক্যাম্পাসকে রক্ষা করার লড়াই, একটা গোটা প্রজন্মকে রক্ষা করার লড়াই। না হলে আগামী দিনে এই রাজ্যের মাটিতে এই রাজ্যের প্রজন্ম কিন্তু প্রজন্মান্তরে ধ্বংসাবশেষে পরিণত হবে। সেই ব্লুপ্রিন্ট সরকার তৈরি করেছে, রাজ্যের সরকার তৈরি করেছে তার পিপিপি মডেলের মাধ্যমে, দেশের সরকার তৈরি করেছে তার এনইপি মডেলের মাধ্যমে। এর বিরুদ্ধে সমস্ত অংশের মানুষকে ঐক্যবদ্ধ হয়ে, ছাত্র, শিক্ষক, অধ্যাপক, অভিভাবক, শিক্ষানুরাগী সমস্ত অংশের মানুষ, তাদের সকলের কাছে আমরা আহ্বান জানাচ্ছি ইমিডিয়েট অ্যাডমিশন প্রসিডিওর চালু করবার দাবিতে, জয়েন্ট এন্ট্রান্সের ফলাফল প্রকাশ করবার দাবিতে, এবং একই সাথে সংরক্ষণের সমস্ত রকম অধিকারকে অক্ষুণ্ণ রাখবার দাবিতে, এবং নিরীক্ষণের পদ্ধতি, চাকরির ক্ষেত্রে, কলেজ ভর্তির ক্ষেত্রে, শিক্ষাক্ষেত্রে সংরক্ষণের যে সমস্ত সার্টিফিকেট, তার নিরীক্ষণের পদ্ধতিকে স্বচ্ছ রাখবার দাবিতে আগামীকাল 29 তারিখ বেলা 11টা থেকে কলেজ স্কোয়ারের এই 5টি ছাত্র সংগঠনের, বামপন্থী ছাত্র সংগঠনের ডাকা এই অবস্থান বিক্ষোভে সকলে এক হয়ে একসাথে আমরা যাতে থাকতে পারি, বসতে পারি, আমাদের কথাগুলো এই রাজ্যের বহুলাংশের ছেলে মেয়েদের, লক্ষ লক্ষ ছাত্রছাত্রীদের কথাগুলো যাতে আমরা একসাথে বলতে পারি, এর জন্য সবাই ঐক্যবদ্ধ হন। সৌমেন, রিতম, সৌরভ ওরা কিছু বলবে এবার এক এক করে। বলো তো। হ্যাঁ, প্রশ্ন নেব আমি, এক এক করে ওরা বলে নিই, তারপর প্রশ্ন নেব। আমরা মনে করি যে মানে বামপন্থী ছাত্র সংগঠন ছাড়া কেউ ছাত্র বা সমাজের কথা ভাবে না। টিএমসি ব্যস্ত, কাটমানি তোলাবাজি কলেজগুলোতে ব্যস্ত, বিজেপি তারাও একে অপরের পরিপূরক। আমরা দেখেছি যে বর্তমানে একের পর এক স্কুল, প্রাইমারি থেকে শুরু করে সেকেন্ডারি স্কুল বন্ধ হতে চলেছে, এবং সরকার মানে এই সমস্ত বন্ধের ফলে মানে গরিব বাড়ির ছেলেমেয়েরা যাতে বেসরকারি স্কুল বা কলেজ বা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে, সেই দিকে মানে সেই সমস্ত স্কুল বা বিশ্ববিদ্যালয়গুলোতে মানে পড়তে বাধ্য করছে। যেমন মোদী কেন্দ্রীয় সরকার যেমন চাইছে অর্থ যার শিক্ষা তার,
যাদের কাছে পয়সা থাকবে তারা একমাত্র হচ্ছে পড়াশোনা করতে পারবে। সেম আমাদের রাজ্যে তৃণমূল সরকার সে একই পথে এগোচ্ছে। এতে সেই জন্য একের পর এক হচ্ছে যেমন হচ্ছে মানে ব্যাঙের ছাতার মতন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান গজিয়ে উঠছে দিনের পর দিন। তো আমরা চাই যাতে গরিব বাড়ির ছেলেমেয়েরা সরকারি স্কুল বা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে পারে। আমরা বামপন্থীরা সেই জন্য রাস্তায় আছি, লড়াই আন্দোলনে রয়েছি। আমাদের অবস্থান বিক্ষোভ সেই জন্য যাতে গরিব বাড়ির ছেলেমেয়েরা, কোনো টিএমসি বা বিজেপি বাড়ির ছেলেমেয়েরা ওই সমস্ত সরকারি স্কুলগুলোতে মানে পড়াশোনা করতে যায় না, বা স্বাস্থ্য মানে হসপিটালগুলোতে তৃণমূল বা বিজেপির বাড়ির ছেলেমেয়েরা বা নেতারা হসপিটাল বা এগুলো সরকারি প্রতিষ্ঠানে ভর্তি হয় না, তার বেসরকারি বা কোনো জায়গায় ভর্তি হয়। তো আমরা দেখেছি গরিব মানুষদের বা গরিব ছেলেমেয়েদের, শিক্ষিত বেকারদেরকে ক্রমশ কোণঠাসা করে দেওয়ার চেষ্টা হচ্ছে, যারা শিক্ষিত না হতে পারে। তো আমাদের আন্দোলন ওই সমস্ত শিক্ষিত গরিব ছেলেমেয়েদের জন্য আমাদের আন্দোলন। তো আমরা চাই এসএফআই, এআইএসএ, পিএসইউ, আইএসআই এবং এআইএসবি, আমরা এই 5 ছাত্র সংগঠন আমরা সামনে এগিয়ে এসেছি। আশা করি তৃণমূল বা বিজেপি এরা যেহেতু কেউ সমাজের কথা বা গরিব শিক্ষিত বেকার যুবক যুবতীদের কথা বলবে না, তাই আমরা চাই তৃণমূল এবং বিজেপি ছাড়া অন্য যারা ছাত্র সংগঠন রয়েছে, যারা হচ্ছে মানুষের জন্য কথা ভাবে কিছুটা হলেও, তারা এগিয়ে আসুক এবং সমস্ত অভিভাবক এবং সমাজের হচ্ছে বিভিন্ন শ্রেণীর মানুষ তারা আমাদের সঙ্গে থাকুক, এই আশা রাখি। এ বলে আমার কথা শেষ করলাম। কমরেড দেবাঞ্জন তো বলেছেন, বিশেষ কিছু আর বিস্তারিত বলার নেই। কিন্তু আমরা 2014 পরবর্তী সময় থেকেই খুব স্পষ্টভাবে বুঝতে পারছি যে একদিকে কেন্দ্রীয় সরকার মূলত বিশ্ব বাণিজ্য সংস্থা তাদের যে একটা তৃতীয় বিশ্বের দেশগুলোতে বেসরকারিকরণের যে মডেলটা আছে, সেই মডেলটাকে খুব র্যাপিডলি ইমপ্লিমেন্ট করার প্রচেষ্টা করেছে। এবং তার সবথেকে বড় জায়গাটা হলো আমরা পরবর্তীকালে দেখলাম কোভিডের সময়ে যে নয়া জাতীয় শিক্ষানীতি। কিন্তু প্রশ্ন হচ্ছে যে আমরা তারপর থেকে দেখছিলাম যে রাজ্যের সরকার একভাবে বলে যাচ্ছিল যে তারা এই নয়া শিক্ষানীতি মানে না, তারা এর বিরুদ্ধে। কিন্তু প্র্যাকটিক্যাল ব্যবহারিক অর্থে আমরা দেখতে পাচ্ছি যে এই নয়া শিক্ষানীতিকে ভেঙে ভেঙে বিভিন্নভাবে এই রাজ্য সরকারও ইমপ্লিমেন্ট করছে এবং সরকারি কলেজ বিশ্ববিদ্যালয়গুলোকে একভাবে শেষ করে দেওয়ার যেমন চেষ্টা চলছে, এর সাথে সাথে একটা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যেটা আমরা বহুদিন ধরে বামপন্থী ছাত্র সংগঠনগুলো বলে যাচ্ছি, যে ছাত্র সংসদ WTO গ্যাটসের ক্ষেত্রে যদি দেখা যায় যে সেই সময় WTO গ্যাটস শিক্ষার বেসরকারিকরণের ক্ষেত্রে যে ফরম্যাটটা জারি করেছিল বা যে সাজেশনসগুলো দিয়েছিল, তাতে স্পষ্টভাবে বলা ছিল যে শিক্ষার বেসরকারিকরণের ক্ষেত্রে ভারতবর্ষ সহ এরকম বিভিন্ন দেশগুলোতে একটা বড় বাধা হচ্ছে ছাত্র সংসদগুলো, সরকারি কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ, যারা শিক্ষার বেসরকারিকরণের বিরুদ্ধে বহু বছর ধরে লড়াই করে এসছে। আমরা এটা স্পষ্টভাবে বুঝতে পারছি যে এই যে বেসরকারিকরণের মডেলটা নামানো হচ্ছে, এটা ছাত্র বিরোধী, ছাত্র সংসদ বিরোধী, এবং বারবার বিভিন্নভাবে অ্যাডমিশন প্রক্রিয়াকে পিছিয়ে দেওয়ার মাধ্যমে হোক, ইউনিফাইড একাডেমিক ক্যালেন্ডার বিভিন্নভাবে বন্ধ করে দেওয়ার চেষ্টা হোক, এটার মধ্যে দিয়ে ছাত্র রাজনীতি, গণতান্ত্রিক যে ছাত্র রাজনীতি অর্থাৎ ছাত্র সংসদগুলো যা কাজটা করে, মূলত ছাত্র রাজনীতির একটা কেন্দ্র হিসেবে কাজ করে, সেটাকেও শেষ করে দেওয়ার চেষ্টা চলছে। তো আমরা অবশ্যই এই যে দাবিগুলো আমাদের এবারে রয়েছে, তার সাথে সাথে আমরা সার্বিকভাবেই বিগত বছরগুলিতে এবং আগামী সময়েও যাতে আরও বৃহত্তরভাবে আমরা ছাত্র সংসদ নির্বাচনের প্রশ্নটাকে সামনে রেখে নামতে পারি, তারও প্রস্তুতি নিচ্ছি। এবং এর সাথে সাথেই আরও একটা বিষয়কে বলার রয়েছে, আমি জাস্ট কমরেড দেবাঞ্জনের কথার সাথে অ্যাড করব, যে একদিকে মাইগ্রেশনের প্রশ্ন রয়েছে, যেমন সেরকম আমরা দেখতে পাচ্ছি যে এই যে বিভিন্ন প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজগুলো, সেখানে একটা বড় কনসার্ন উঠে আসছে যে ছাত্রদেরকে বহু লক্ষ লক্ষ টাকা লোন নিয়ে পড়তে হচ্ছে। এবং একটা আমরা আমেরিকাতে 2011 সময়তে দেখেছিলাম যে কী ধরনের পরিস্থিতি সেই দেশের ছাত্র যুবদের হয়েছে, যে একটা লোন এবং সেই লোনের যে সার্কুলারিটি, যে কিছুতেই তারা যেভাবে কাজ করছেন, যত টাকা বেতন পাচ্ছেন এবং যে পরিমাণ লোন নিয়ে তাদেরকে পড়তে হচ্ছে, সেটা কোনোভাবেই হয়তো সারা জীবনেও অনেকে সেই লোন শোধ করতে পারবে। আমরা দেখছি যে পশ্চিমবঙ্গ সহ ভারতবর্ষের বিভিন্ন রাজ্যগুলোতে এই লোনের একটা সাইকেল তৈরি হচ্ছে। আমরা কথা বলছিলাম বিভিন্ন
বেসরকারি কলেজ বিশ্ববিদ্যালয়ে যারা এই ধরনের কোর্সেসগুলো করছেন, ইঞ্জিনিয়ারিংয়ের কোর্সেসগুলো, তাদের সাথে কথা বলছিলাম। তারা বলছেন যে এই যে ব্যাপক লোন রয়েছে এবং তারা যে ধরনের চাকরি পাচ্ছেন, যে বেতনে চাকরি পাচ্ছেন, তাতে কোনোভাবেই তারা 5 বছর 10 বছরের মধ্যেও লোন হয়তো শোধ করে উঠতে পারবে। আমরা বুঝতেই পারছি যে একদম নতুনভাবে একটা এমন শ্রমিক শ্রেণীকে জন্ম দেওয়ার চেষ্টা চলছে যারা স্কিল্ড হবে, সেমি স্কিল্ড হবে, আবার একই দিকে ব্যাংকের স্লেভও হবে, বিভিন্নভাবে কর্পোরেটের স্লেভ হবে, যারা কোনোভাবেই তাদের এই লোনের যে ক্রাইসিস এবং অন্যান্য যে সমস্যাগুলো সেখান থেকে বেরোতে পারবে না। তো আমাদের লড়াইটা এই যে লোনের যে ইকোনমি, যেটা একদম পুঁজিবাদ বিভিন্নভাবে এই লোন ইকোনমিকে চালাচ্ছে বিভিন্ন সময় আমরা দেখতে পাচ্ছি 21 শতক জুড়ে, তার বিরুদ্ধে। এবং সেই জায়গা থেকে আমরা এআইএসের তরফ থেকে বিভিন্নভাবে আমরা সারা দেশ জুড়ে একটা আবেদনপত্র তৈরি করছি, সারা দেশ জুড়ে যাতে একটা ঐক্যবদ্ধ আন্দোলন তৈরি করা যায় এই ধরনের বিভিন্ন সমস্যা নিয়ে। এবং তারই একটা পার্ট হিসেবে আমরা এখানেও এই যৌথ কর্মসূচিতে রয়েছি এবং সবাইকে আহ্বান জানাচ্ছি যাতে আগামীকালের যে কর্মসূচি, সেটাকে একটা ছাত্র রাজনীতির এবং সার্বিকভাবে ছাত্র সমাজে যে একটা ঐক্যবদ্ধ প্রয়াস হিসেবে যাতে পরিণত করা যায়, তার জন্য সবাই আসুন আগামীকাল। এই বলে আমি বক্তব্য শেষ করছি। কিছু বলবে তো? প্রশ্ন থাকলে বলো কিছু। বলছিলে একজন কেউ। না, আমি বলার সময় বললাম যে তৃণমূল এবং বিজেপি বিরোধী। তার কারণ তৃণমূল এই মডেলটা তৈরি করেছে বাংলার মাটিতে। যে কথাগুলো এতক্ষণ ধরে আমরা বলছিলাম যে প্রাইভেটাইজেশনকে সামনে রাখবার জন্য সরকারি পড়াশোনাটাকে স্কুইজড করে দেওয়া, একটা ন্যাচারাল ডেথের দিকে নিয়ে যাওয়া, এই গোটা মডেলটা তৈরি করা হয়েছে যাতে রাজ্যের সরকারি কলেজ বা সরকারি উচ্চশিক্ষা ব্যবস্থা, সেটা জেনারেল ডিগ্রি হতে পারে, সেটা ইঞ্জিনিয়ারিং হতে পারে, সেটা ফার্মেসি হতে পারে, ইত্যাদি ইত্যাদি, এই গোটা ব্যবস্থাটাকে একটা ন্যাচারাল ডেথের দিকে নিয়ে যাওয়ার জন্য এই গোটা ব্যাপারটা তৈরি করা হচ্ছে, যাতে এই বিলম্বটা, অহেতুক বিলম্বটা দিনের পর দিন তৈরি করা হচ্ছে। অতএব এটা তৃণমূল করছে। একদিকে ক্রিমিনালাইজেশন, সেই ক্রিমিনালাইজেশনটার যাতে টানা চালিয়ে যেতে পারে তার জন্য ক্যাম্পাসটাকেই তুলে দেওয়ার বন্দোবস্ত, প্রাইভেটাইজেশন মডেলকে সামনে রাখা এবং স্টেট স্পন্সার্ড প্রাইভেটাইজেশন, স্টেট স্পন্সার্ড মাইগ্রেশন। রাজ্যের মাটিতে এই রাজ্যের শিক্ষা, এই রাজ্যের পড়াশোনা করা ছেলেমেয়েরা, লেখাপড়া করা ছেলেমেয়েরা যারা হিউম্যান রিসোর্স এই রাজ্যের, সেই হিউম্যান রিসোর্সকে এই রাজ্য থেকে বাধ্য করা হচ্ছে অন্য রাজ্যে চলে যেতে। যারা এই কাজ করছে তাদেরই তো বিরুদ্ধে লড়াই। আর দেশের মসনদে বসে থেকে বিজেপি এই মডেলটাই গোটা দেশ জুড়ে চালনা করবার চেষ্টা করছে। বিজেপি শাসিত রাজ্যগুলোতে, এই যে এখান থেকে ছেলেমেয়েরা বেশিরভাগ ক্ষেত্রে পড়তে যাচ্ছে বিজেপি শাসিত রাজ্যগুলোতে, সেই বিজেপি শাসিত রাজ্যগুলোতেও একই ধরনের ক্রিমিনালাইজেশন ক্যাম্পাসের মধ্যে। উড়িষ্যার ঘটনা আমাদের সামনে আছে, বালাসোরে যে ঘটনা ঘটেছে, একই ধরনের ক্রিমিনালাইজেশন, আবার একই ধরনের প্রাইভেটাইজেশনের মডেলকে এরা বিজেপিও সামনে রাখবার বন্দোবস্ত করেছে। বিজেপি এনইপিতে যা যা করবার পরিকল্পনা নিয়েছে, যা যা আরএসএসের নাগপুরের হেডকোয়ার্টার থেকে বিজেপিকে নির্দেশ দেওয়া আছে দেশের শিক্ষা ব্যবস্থাকে বিক্রি করবার জন্য, সেই একই জেরক্স কপি আমাদের রাজ্যে তৃণমূল কংগ্রেসের সরকার তারাও চালানোর চেষ্টা করছে এবং চাপানোর চেষ্টা করছে গোটা রাজ্যের ছাত্রছাত্রীদের ওপরে। তাই এই দুটি দল, বিজেপি তৃণমূল বিরোধী সমস্ত অংশের ছাত্র সংগঠন, শিক্ষক সংগঠন, অধ্যাপকদের সংগঠন, বহু মানুষ যারা এখনও পড়াশোনা নিয়ে ভাবছেন, লেখাপড়াটাকে নিয়ে মানে অন্ধকারের মধ্যে আলোর খোঁজ করবার চেষ্টা করছেন, তাদের সকলের কাছে আমাদের আহ্বান, আগামীকাল বেলা 11টা থেকে কলেজ স্কোয়ারে বিদ্যাসাগর মূর্তির সামনে 5টি বামপন্থী ছাত্র সংগঠনের ডাকে যে অবস্থান, সেই অবস্থানে যোগ দেওয়া হচ্ছে। বিজেপির মডেল তো এটা, আরএসএসের মডেল, বাংলা বিরোধী, এরা চিরকালীন বাংলা বিরোধী।
এবং বাংলার সরকার, তৃণমূলের সরকার এই ব্যবস্থাটা করে দিয়েছে যাতে ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিকদের এই বিপদের মধ্যে পড়তে হয়। যে কখনো দেখা গেছে ডাম্পারে করে ছুঁড়ে ফেলে দেওয়া হচ্ছে পরিযায়ী শ্রমিককে? এই জায়গায় বাংলার সরকার অ্যালাউ করেছে বিজেপিকে এই কাণ্ড কারখানাগুলো ঘটাতে। কেউ ভুলে যায়নি এর আগে এই রাজ্যের মুখ্যমন্ত্রীর পারফরমেন্স কী ছিল অনুপ্রবেশ প্রসঙ্গে লোকসভার বুকে, কেউ ভুলে যায়নি। এবং ভুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে, কিন্তু বাংলার মানুষের পারসিস্টেন্স অফ মেমোরি বেশ খানিকটা বেশি। কেউ এখনো পর্যন্ত ভুলে যায়নি। গোটা রাজ্য জুড়ে বামপন্থীরা তারা লড়াই করছে। আমরাও সব মিলিয়ে নানান ব্লক ধরে ধরে পরিযায়ী শ্রমিকদের পরিবারের তালিকা ইত্যাদি এগুলো জোগাড় করবার চেষ্টা করছি, যোগাযোগ রাখবার চেষ্টা করছি, যোগাযোগ তৈরি করবার চেষ্টা করছি। যেটা বড় কনসার্ন আমাদের, এই পরিযায়ী শ্রমিকের পরিবারের ছেলেমেয়েরা, তাদের জন্য কোনো ধরনের বিশেষ ব্যবস্থা আমাদের রাজ্যের সরকার এখনো পর্যন্ত করল না। অথচ এই পরিযায়ী শ্রমিকদের পাঠানো টাকা, সেই টাকা যা তারা পরিবারের কাছে পাঠায় নিজেদের পরিবারের কাছে প্রতি মাসে, সেই টাকার ওপর ভিত্তি করে কিন্তু রাজ্যের ইকোনমিক সাইকেল দাঁড়িয়ে আছে। অথচ তাদের পরিবারের ছেলেমেয়েরা তারা কিভাবে পড়াশোনা করবে, তারা কিভাবে জীবনে এগোবে, তার জন্য কোনো ব্যবস্থা, কোনো স্কলারশিপ, কোনো স্টাইপেন্ড রাজ্যের সরকার তার ব্যবস্থা করেনি। আমরা এর আগেও এই দাবি জানিয়েছি যে রাজ্যের সরকারকে নির্দিষ্ট স্টাইপেন্ড, স্কলারশিপ পরিযায়ী শ্রমিকের পরিবারের ছেলেমেয়েদের জন্য তার ব্যবস্থা করতে হবে। খুব শীঘ্রই আমরা এই নিয়ে গোটা রাজ্যব্যাপী আন্দোলনের প্রস্তুতি নিচ্ছি, সেই আন্দোলনে আমরা নামব। আর একই সাথে বাংলার আইকন, বাংলার সাহিত্য, বাংলার সিনেমা, বাংলার নবজাগরণ, তার যারা আইকন, যারা এই বাংলাকে পরিচয় দিয়েছে গোটা দুনিয়ার বুকে, তাদেরকে প্রতিনিয়ত অবমাননা করা হচ্ছে ওই আরএসএসের নাগপুরের হেডকোয়ার্টারের নির্দেশে। সেই আইকনদেরকে সামনে রেখে বাংলাকে রক্ষা করা, বাংলার পরিযায়ী শ্রমিকদেরকে রক্ষা করা, তা সেই দায়ে গোটা ছাত্র সমাজের মধ্যে তার অনুরণ তৈরি করা, সেই কাজ ক্যাম্পাসে ক্যাম্পাসে করবার চেষ্টা চলছে। একটু জোরে বলো। এই প্রসঙ্গে তুমি প্রথম যে কথাটা বললে, এই জটিলতার কারণে রাজ্যের অধিকাংশ বিশ্ববিদ্যালয়ে অস্থায়ী ভিসি নিয়ে চলছে। রাজ্যপাল এবং মুখ্যমন্ত্রীর ব্লক আনব্লক, টুইটার ওই এক্স হ্যান্ডেলের ব্লক আনব্লক খেলার কারণে গোটা রাজ্যের পড়াশোনার ব্যবস্থাটা ক্যাম্পাসে ক্যাম্পাসে অভিভাবকহীন হয়ে চলছে। এটা কোনো দিন চলতে পারে না। এর আগেও এটা নতুন করে বলার কিছু নয়। ভারতবর্ষের সংবিধান শিক্ষাকে কনকারেন্ট লিস্টে রেখেছে। রাজ্য কেন্দ্র এই দুয়েরই ভাবনা চিন্তার একটা রিকনসিলিয়েশনের মাধ্যমে, নানান মতামতের একটা রিকনসিলিয়েশনের মাধ্যমে যে মতামত উঠে আসবে তার দ্বারা হচ্ছে যে শিক্ষাটা পরিচালিত হবে। এখন এইটা সামনে একটা মেকওভার দেখানো হচ্ছে। মুখ্যমন্ত্রী রাজ্যপালের নামে দুটি গালমন্দ করবেন, রাজ্যপাল মুখ্যমন্ত্রীর নামে দুটি গালমন্দ করবেন, আমি ভিসি নিয়োগ করব না, তুমি ভিসি নিয়োগ করবে, এই নিয়ে চলবে। আর এর মাঝখানে গোটা বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিনিস্ট্রেটিভ পরিকাঠামো ঢুকছে বিশ্ববিদ্যালয়গুলো। প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের মধ্যে একাধিক দুর্নীতি, কোটি কোটি টাকার দুর্নীতি। সেই দুর্নীতি অ্যাড্রেস করবে কে? অস্থায়ী ভিসিরা বলছে আমরা এটা অ্যাড্রেস করবার এখতিয়ার নেই আমাদের। তাহলে কে অ্যাড্রেস করবে? অস্থায়ী ভিসি, অস্থায়ী রেজিস্ট্রার। আমি এরম উদাহরণ দিতে পারি। মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয় কেএন কলেজের একটি ঘর থেকে পরিচালিত হয়। কেএন কলেজের সেখানে আমরা গিয়েছি মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের সাথে দেখা করতে। উনি অসহায়ের মতন বলছেন যে ওনার নিজের চাকরিটাই অস্থায়ী, উনি কি করে স্থায়ী অ্যাডমিশন, স্থায়ী পড়াশোনার ব্যবস্থার বন্দোবস্ত করবেন?
অতএব এই পরিবেশটা, এই ঘোলাটে পরিবেশটা তৈরি করা হচ্ছে, এবং এর পেছনে যে বড় কনস্পিরেসিটা আছে সেটা হলো গোটা রাজ্যের সরকারি শিক্ষা ব্যবস্থার প্রতি একটা অনাগ্রহ, একটা বিতৃষ্ণা তৈরি করে দেওয়ার রাজ্যের মানুষের, যাতে তারা বাধ্য হয়, যে কথা সবাই মিলে আমরা বলছিলাম, যে এই প্রাইভেট মডেল অফ এডুকেশনের দিকে যা হোক করে ঘটিবাটি বেচে, জমি জমা বেচে, মায়ের গয়নাগাটি বেচে ছেলেমেয়েরা বাধ্য হয় প্রাইভেট মডেল অফ এডুকেশনের দিকে এগোতে। এই বন্দোবস্তটা রাজ্যপাল, মুখ্যমন্ত্রী সকলে মিলে এই বন্দোবস্তটা তৈরি করছেন, আর বাইরে ওই ব্লক আনব্লকের খেলা। হ্যাঁ বলো। দেখুন, এমনিতে একটা বিষয়কে একটু বুঝে নেওয়া দরকার আছে, যে আমরা 2014 পর থেকেই দেখছিলাম যে সাংবিধানিক যে ক্ষেত্র বলতে আমরা যা বুঝি, বা সংবিধান সামাজিক ন্যায়কে সুনিশ্চিত করার জন্য যে বিভিন্ন মেজার্সগুলো নিয়েছিল, বিজেপি তার বিরুদ্ধে এক ধরনের যুদ্ধ ঘোষণা করেছে। প্রান্তিক জনগোষ্ঠীর প্রশ্নে যদি দেখেন, যে এক তফসিলি জাতি উপজাতির সাথে অনগ্রসর শ্রেণী যে সংরক্ষণের প্রশ্নটা ছিল প্রথম দিন থেকে, বিজেপি হোক বা অন্যান্য যেসব একদম চরম দক্ষিণপন্থী দলগুলো হোক, ফাসিস্ট দলগুলো হোক, তারা এটাকে, এই মডেলটাকে তুলে দেওয়ার চেষ্টা করছে। এবং তার জন্য তারা প্রথম কি কাজটা করেছে না, আপনি দেখবেন যে কেন্দ্রীয় স্তরে সরকারি চাকরি যেসব সুযোগগুলো ছিল, পরীক্ষার যেসব সুযোগগুলো ছিল, বিশ্ববিদ্যালয়ের যে অ্যাক্সেস যেগুলো ছিল, সমস্তটাকে বন্ধ করে দেওয়ার চেষ্টা চলছে। তাহলে এটা বুঝে নেওয়া দরকার রয়েছে যে প্রান্তিক জনগোষ্ঠী, পিছিয়ে রাখা জাতির বর্গের মানুষের সামাজিক ন্যায়ের অধিকারের সাথে আসলে সরকারি শিক্ষা ক্ষেত্রে তাদের আসার একটা সম্পর্ক রয়েছে। এই আন্তঃসম্পর্কটাকে আমরা দেখলাম পশ্চিমবাংলাতেও একটা ট্যাক্টফুল, খুব কৌশলগতভাবে একটা আক্রমণ করা শুরু হয়েছে। এবং সেখানে তৃণমূলের জায়গাটা কোথায়, এটাকেও বোঝার প্রয়োজন রয়েছে। যে তৃণমূল একদিকে তারা বলতে চাইছে বারবার যে তারা বিভিন্নভাবে ধর্মীয় সংখ্যালঘুদের জীবনে বিশাল উন্নয়ন করেছে, পিছিয়ে পড়া বর্গের মানুষের জীবনে বিশাল উন্নয়ন করেছে, কিন্তু বলুন তো যে সাচার কমিটি রিপোর্টের থেকে বর্তমানে কতটা পরিবর্তন হয়েছে বাংলার ধর্মীয় সংখ্যালঘু মানুষ? আমরা স্পষ্ট প্রশ্ন করতে চাইছি, রাজ্য সরকার যদি দেখাতে পারে যে ইকোনমিক সোশ্যাল ইন্ডিকেটার্সের জায়গা থেকে এই প্রজন্মের ছাত্র যুব যারা রয়েছে, ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের হোক, পিছিয়ে পড়া বর্গের বা পিছিয়ে পড়া লিঙ্গের মানুষ, ছাত্র যুবদের হোক, তাদের ইকোনমিক অ্যান্ড সোশ্যাল ইন্ডিকেটারে বিশাল উন্নয়ন হয়েছে, তাহলে আমরা মনে করবো যে আমরা যেটা বলছি সেটা বলব। কিন্তু আমরা এটা বুঝতে পারছি যে একদিকে রাজনৈতিকভাবে বিভিন্ন কথা, বিভিন্ন প্রকল্পের কথা হলেও, বিভিন্ন কথাবার্তা আসলেও, এটা স্পষ্টভাবে দেখা যাচ্ছে যে সরকারি ইনফ্রাস্ট্রাকচারকে সম্পূর্ণভাবে শেষ করে দেওয়া হচ্ছে। এবং শেষ করার পেছনেও এটা একটা বড় কারণ, যে এই যে সাংবিধানিক অধিকারের দায়রাটা রয়েছে, সাংবিধানিক অধিকারের যে পরিসরটা রয়েছে, এটাকে সম্পূর্ণভাবে শেষ করে দেওয়ার একটা চেষ্টা চলছে। সেখানে রাজ্য সরকার, এটা আমরা মনে করছি না যে জাস্ট তার অবহেলার কারণে হচ্ছে, রাজ্য সরকারও বাইরে যাই বলছে সেটা তাদের এজেন্ডা নয়। তাদের ক্ষেত্রে স্পষ্ট জায়গা রয়েছে যে কর্পোরেট মডেলটা আজকে ভারতের অন্যান্য বিজেপি শাসিত রাজ্যগুলোতে চলছে, সেই কর্পোরেট মডেলটাকে চাকরির ক্ষেত্রে হোক, শিক্ষার ক্ষেত্রে হোক, সমস্ত জায়গায় নিয়ে আসে। এটাকে আমরা স্পষ্টভাবে তাই বলছি যে এই সরকারি অ্যাডমিশনের প্রসেসটাকে বন্ধ করে রাখার সাথে সংরক্ষণের প্রশ্ন, প্রান্তিক জনগোষ্ঠীর ছাত্র যুবদের উঠে আসার প্রশ্নটা সম্পূর্ণভাবে আন্তঃসম্পর্কিত। তাই জন্য আমাদের দাবিও রয়েছে যে সংরক্ষণের অধিকার যাদের রয়েছে তাদের অধিকারকে অক্ষুণ্ণ রাখতে হবে, এবং যাতে একজনেরও সেই অধিকার বাদ না যায়, একজন যাতে বাদ না পড়ে, এটাই আমাদের মূল দাবি রয়েছে কালকের প্রোগ্রামের ক্ষেত্রে। এখনো তো ভর্তি হয়নি, মানে গত বছরের ডেটা চাইছো? গত বছরের যা যা ডেটা, সেই সব ডেটা আমাদের কাছে আছে, কিন্তু এই বছর এখনো পর্যন্ত কত সিট ফাঁকা সেটা এখনো আবেদন তো চলছে। 30 তারিখ পর্যন্ত লাস্ট ডেট, আবার এক্সটেন্ড করে 30 তারিখ করেছে। এর আগে অবধি 25 তারিখ করেছিল, আবার এখন এক্সটেন্ড করে 30 তারিখ করেছে। অতএব আবেদন আর ফুরোচ্ছে না, কিন্তু ক্লাস শুরু করবার মতন কোনো সদিচ্ছা এখন মুশকিল হচ্ছে। ক্লাস এখন যদি ফাস্টেস্ট হয় গোটা অ্যাডমিশন প্রসিডিওর, এরপরে আমি ধরে নিলাম সরকার আমাদের দাবি মেনে নিয়ে ফাস্টেস্ট প্রসিডিওরে এগোলো,
তাতেও গত কয়েক বছরে যত রাউন্ড অফ কাউন্সিলিং এই রাজ্যের সরকার সামনে এনেছে, 5th রাউন্ড 6th রাউন্ড কাউন্সিলিংয়ের পরে আবার একটা মপ আপ রাউন্ড হয়, মানে চেচে পুচে যা পাওয়া যায় আর কি, সেসব করবার পরেও 30 থেকে 40% সিট ফাঁকা থাকছে। প্রতিটা স্বনামধন্য কলেজ, প্রতিটা স্বনামধন্য ডিপার্টমেন্ট, অনেক কলেজের প্রখ্যাত ডিপার্টমেন্ট, ঐতিহ্যশালী ডিপার্টমেন্ট উঠে গেছে গত কয়েক বছরে। বড় বড় বিশ্ববিদ্যালয়, নাম ধরে ধরে আমি বলতে পারি, বিশ্ববিদ্যালয়গুলো বড় নানান ঐতিহ্যশালী ডিপার্টমেন্ট বন্ধ হয়ে গেছে এই কারণে। এবং তার মধ্যে দাঁড়িয়ে এমন একটা জায়গা তৈরি করছে যাতে এবছরও সেই একই কাণ্ড ঘটে। ফাস্টেস্ট প্রসিডিওরে এগোলেও অগাস্ট মাস পার করে যাবে এই সব কাউন্সিলিং করবার জন্য। সেপ্টেম্বরে গিয়ে যদি ক্লাস শুরু হয়, সেপ্টেম্বর মাসেরই পরবর্তী মানে সেকেন্ড হাফে হচ্ছে যে দুর্গোৎসব, ছুটি দিতে বাধ্য হবে। তাহলে পড়াশোনাটা করবে কখন? ফার্স্ট সেমিস্টারটা হবে কবে? ফার্স্ট সেমিস্টারের সিলেবাস, তার যে পড়াশোনা, সেই পড়াশোনার কাঠামো কবে হবে? এবং অথচ দেখা যাবে, এই আশঙ্কা আমরা করছি, এর আগেও আমরা দেখেছি, ক্লাস শুরু হবে সেপ্টেম্বরে, কিন্তু টিউশন ফি দিতে হবে জুলাই মাস থেকে। এই জিনিস যদি সরকার করতে যায় তাহলে বড় রকমের প্রতিরোধের মুখোমুখি সরকারকে হতে হবে। যবে থেকে ক্লাসে যাব তবে থেকে মাইনে দেব, যবে থেকে ক্লাসে যাচ্ছি না সেই 2 মাসেরও মাইনে আমার থেকে নেওয়া হবে। আর সেই মাইনের টাকা দিয়ে সরকার হচ্ছে যে ও যা বলছিল যে গোটা প্রজন্মটাকে একটা ঋণমুখী প্রজন্ম, একটা ভাতামুখী প্রজন্মে পরিণত করবে, সেই মাইনের টাকাগুলো নিয়ে এ চলবে না। সরকারি শিক্ষাকে বাঁচানোর লড়াই এটা। সরকারি শিক্ষাকে যেভাবে স্কুইজ করে দেওয়া হচ্ছে প্রাইভেট মডেলকে সামনে রাখবার জন্য, তার বিরুদ্ধে এই লড়াইটা। এই লড়াইতে সব অংশের মানুষ, সব অংশের ছাত্রছাত্রীরা তারা ঐক্যবদ্ধভাবে এই লড়াইতে নামবে। আমি বলার সময় তো বললাম, সুপ্রিম কোর্ট যে স্থগিতাদেশ দিয়েছে হাইকোর্টের অর্ডারের ওপরে, তাতে তো সরকারের খানিক সুবিধা হলো। এখন তো সরকারকে বলা হয়েছে যে তুমি নতুন করে তালিকা তৈরি করে তুমি ভর্তি প্রক্রিয়ায় এগোতে পারো, তা তো সরকারের সুবিধা হলো এতে। তাহলে সরকারের আর টালবাহানার করার কোনো জায়গা রইল না তো। তাহলে আবার 30 তারিখ অবধি কেন? তাহলে কি এরপর আবার 30 তারিখটা এক্সটেন্ড করে অগাস্টের কোনো একটা ডেট ধরিয়ে দেওয়া হবে? তাহলে এখনো পর্যন্ত কেন জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের আধিকারিকরা তারা কোনো একটা সমাধান সূত্রের কথা বলতে পারছে না? আজকের পর তো সরকারের কাছে খানিকটা মানে উইন্ডো ওপেন হয়ে গেল নিজের মতো করে করবার। এবার এই নিজের মতন করে করবার কাজের মধ্যেও সরকার আর কি লুপহোলস তৈরি করে রাখবে, কারণ এই সরকারটাই লুপহোলসের সরকার, সেই দিকে সকলের নজর থাকবে। কিন্তু এটা পরিষ্কার, আজকে সুপ্রিম কোর্টের যে স্থগিতাদেশ, তারপরে সরকারের খানিকটা সুবিধা হলো অ্যাডমিশন প্রক্রিয়াটা ইমিডিয়েট ক্যাটালাইজ করবার প্রশ্নে। আমাদেরও দাবি ইমিডিয়েট এই অ্যাডমিশন প্রক্রিয়া ক্যাটালাইজ করা হোক, কিন্তু কোনো অবস্থাতেই একজনও, এটা বারবার আমরা সকলেই বলছি, সংবিধানের অধিকার, সংরক্ষণের অধিকার, প্রান্তিক ছেলেমেয়েদের অধিকার যেন কোথাও কোনো জায়গায় তার ব্যাঘাত না ঘটে অধিকারের, সেই অধিকারকে অক্ষুণ্ণ রেখেই এই গোটা প্রসিডিওরকে চালিয়ে নিয়ে যেতে হবে।